আসসালামু আলাইকুম। ইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন রাষ্ট্র ব্যবস্থা সময়ের দাবি, ৫৪ বছরের রাজনৈতিক ধারায় জনগণ হতাশ, ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াত, সুযোগ বেহাত না করার হুঁশিয়ারি আলী রিয়াজের। জুলাই বিপ্লবের কারণেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটেছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা, জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য কাজ করার আহ্বান। নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়বে। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান, রাজনৈতিক দলগুলোকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। কাশ্মীর সীমান্তে দুই পক্ষের আবারও গুলি বিনিময়, যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান, ট্যাঙ্ক সাবমেরিন যুদ্ধবিমানের মহড়া, পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। এবং পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাচ্ছে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আন্তঃক্রিয়ার অংশ নিয়েছেন ডক্টর ইউনূস, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধুমাত্র সরকারের নয়, এই উদ্যোগ বাংলাদেশের সকল নাগরিকের। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই অগ্রগতি যেন ব্যর্থ না হয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তার দল সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। দলের নায়েবে আমিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। ১৬ বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না, এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্যমতো। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী রাশনা দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশনা, জামায়াতের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে, আমাদেরকে বিস্তারিত জানান। ভাবনা, আপনি যেমনটি জানেন, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনায় চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে জামায়াতের সঙ্গে তার আলোচনায় বসে। সকাল ১০:৩০ নাগাদ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় বসে। এ সময় আলোচনাতে প্রায় ২-৩ ঘন্টা যাবত এই আলোচনা চলে। ১:৩০ নাগাদ আলোচনা শেষ হয়। আলোচনা শেষে তারা সাংবাদিকদের জানান, সংসদের ও রাষ্ট্রপতির মেয়াদ তারা ৫ বছর চান এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় দলটি। এছাড়াও সংবিধান, বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন, এই বিষয়গুলোর উপর প্রথম ভাগে তাদের আলোচনা হয়েছে। এছাড়াও এই আলোচনার মধ্য দিয়ে জানা গেছে যে এখন পর্যন্ত তারা তাদের পক্ষ তুলে ধরেছে ঐক্যমত্য কমিশনের সামনে, কিন্তু ১৬৬টি বিষয়ের মধ্যে কয়টি বিষয়ে তারা ঐক্যমত হতে পেরেছে এই বিষয়টি এখনও জানা যায়নি। তবে আমরা যেটা বুঝতে পারছি, বেশিরভাগ
বেশিরভাগ ক্ষেত্রেই তারা একমত এবং কিছু কিছু বিষয়ে তাদের দ্বিমত রয়েছে এবং সেই বিষয়গুলো তারা 5টায় মিটিং শেষে আমাদেরকে জানাবে। আলোচনার প্রথম ভাগে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেজন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তারা। এছাড়াও দেশের মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা ফিরিয়ে আনতে তার দল কাজ করছে। এছাড়াও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অন্য কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এ সময় প্রথম ভাগে ডক্টর আলী রিয়াজ সহসভাপতি ঐক্যমত্য কমিশনের তিনি বলেছিলেন যে জামায়াত ইসলামী গত 16 বছরে এই ফ্যাসিবাদী সরকারের আমলে যে নিরন্তর যুদ্ধ চালিয়ে গিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তা জাতি সবসময় মনে রাখবে। এছাড়াও জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য এমন একটি সনদ তৈরি করা যেটা জনগণের পক্ষে থাকবে এবং জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের যে প্রত্যাশা রয়েছে তা পূরণ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ভাবনা। রাজনা, আপনাকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে সরকারের দ্বিধাদ্বন্দ্বের কারণে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এতে জনগণের তাদের প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই অনাস্থা ফেরাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রিজভী অভিযোগ করেন, দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। দেশকে বিপদমুক্ত করতে ফ্যাসিবাদের দোষরদের দ্রুত বিচারের দাবিও জানান তিনি। সেই সাথে ফ্যাসিবাদের আমলের সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। অন্যদিকে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। এটা দুঃখ করে আফসোস করে না, যে পাচার করা টাকার যে জোর, যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছেন। শেখ হাসিনা 5 তারিখে পতন হইতে চলে গেছে। এখন মোটামুটি ভাবে 8 মাস হয়ে যাচ্ছে। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুরোপুরি প্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই স্বৈরাচার অত্যাচারী শাসকের পতন ঘটে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার মতে এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ডেইলি স্টার, HSBC 24তম এবং লেভেল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেবল নিজের জন্য নয়, শিক্ষার্থীদের জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য কিছু করার তাগিদ দেন আইন উপদেষ্টা। বলেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও জন্মভূমিতে ফিরে দেশকে এগিয়ে নিতে সবাইকে অবদান রাখতে হবে। এবার 176 জন শিক্ষার্থী বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা লাভ করে এবং 6 জন শিক্ষার্থীকে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া পুরস্কৃত করা হয় প্রায় 2000 শিক্ষার্থীকে। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে পারলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি থাইল্যান্ডের পর্যায়ে পৌঁছে যাবে। এ সময় দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এই সম্মেলনটি সম্ভাবনা সৃষ্টি করে। এতে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। বিনিয়োগের মূল সমস্যা হচ্ছে রেগুলেটরি। বিতর্কে উঠে আসে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা বিষয়। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিনিয়োগ বাড়াতে বিগত সময়ে রোডশোর নামে সরকারি অর্থ লুট করা হয়েছে। দাবি জানান ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সেবা চালুর। শিল্প কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত কাঠামো, যোগাযোগ ব্যবস্থা, লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ, ন্যায্য দামে বিদ্যুৎ, গ্যাস বিনিয়োগ সেবা নিশ্চিত করে ওয়ান
স্টপ সার্ভিস আমাদের প্রদান করতে হবে। যখন বিনিয়োগ সম্মেলন চলছে তখন হুট করে আমরা দেখতে পেলাম যে গ্যাসের মূল্য 33% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে গ্যাসের মূল্য যদি বাড়িয়ে দেওয়া হয়, ন্যায্য মূল্যে যদি তার ইনভেস্টাররা গ্যাস না পায়, বিদ্যুৎ না পায়, পানি না পায়, তাহলে কিন্তু এখানে বাংলাদেশি বিনিয়োগের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেই সম্ভাবনা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করবে না। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, দেশীয় বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে আকৃষ্ট করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা নাকি এখানে সঠিকভাবে বলা হয়েছে যে একটা ভালো দিক হলো যে সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূর করে আমরা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি যে এখন হয়তো বা রাজনৈতিক একটা শক্তি দেশে নাই, কিন্তু বাংলাদেশে কথায় কথা যখন মব কালচার চলছে, বাংলাদেশে কথায় কথা যখন যে কাউকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে কথায় কথায় যখন একটি শিল্প কারখানায় ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে, তখন কিন্তু বিনিয়োগ বান্ধব আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কথা থাকে। প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল ইডেন কলেজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে দেশের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি ও আন্তঃধর্মীয় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা তৈরি করতে হবে। রাজধানীতে সামাজিক সংহতি প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান ভেঙে ফেলতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বেসরকারি সংস্থা কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। আমরা প্রকৃত অর্থেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই যে আমি কথা বলছি, আমার পায়ের নিচে কিন্তু আসলে রক্ত আছে। একটা বিরাট দায় আছে জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে। এই দায় পরিশোধের জন্য আমাদের পরস্পরের হাত ধরে রাখা এই মুহূর্তে একান্ত জরুরি। শিক্ষা কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে সমাজ বদল, দেশ করার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হতে পারে, সে তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের অনুপ্রেরণা হতে পারে বলে মনে করেন তারা। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে অংশ নিয়ে শিক্ষা, পরিবেশ ও সমাজ কল্যাণ উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে এক মঞ্চে দেখা গেল ৩ উপদেষ্টাকে। শিক্ষা যেন কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে, সে পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদেরকে গড়ে তোলার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের সমাজটা একটা খুবই ভঙ্গুর অবস্থায় এখন আছে। এতদিনের এক্সপ্লয়টেশন, এতদিনের অব্যবস্থাপনা, এইটার ভার আপনাদেরকে অনেক বেশি বহন করতে হবে আমাদের চেয়ে। আমরা তো কয়েকদিন পরে চলে যাব। ফলে আপনাদেরকে কোনটা উন্নয়ন, কোনটা উন্নয়ন না, সেটা বুঝে টেকসই উন্নয়নের পথে যেতে হবে। এই সরকারের মেয়াদ সীমিত উল্লেখ করে এ সময়ের মধ্যেই সরকার উচ্চশিক্ষার পথে বাধাগুলো দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন, তার মধ্যে অন্ততপক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করেছি। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা সালমিনেস মুর্শিদ বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করবে সরকার। আমাদের মন্ত্রণালয়ে আমি একটা জায়গা তৈরি করতে চাই যেখানে তোমরা এসে ইন্টার্নশিপ করতে পারবে। আমাদের মন্ত্রণালয়গুলোকে জনগণের সম্মুখে খুলে দেই না, এখন সময় এসেছে এই মন্ত্রণালয়গুলোকে তোমাদের সামনে খুলে দাও। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের মোট 684 জনের মধ্যে 462 শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। তাদের মধ্যে ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড পান 29 শিক্ষার্থী। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
দেশের ক্রমবর্ধমান জ্বালানির সমস্যার সমাধানে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ভবনের সেমিনারে তারা বলেন, বিশেষ করে বঙ্গোপসাগরে গ্যাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে, অথচ কাজে লাগাচ্ছে না সরকার। বিগত সরকার গ্যাসের সক্ষমতা বাড়ানোর দিকে লক্ষ্য না দিয়ে আমদানির যে উদ্যোগ নিয়েছিল তার সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞরা। একই সাথে যানবাহনে সিএনজি সরবরাহ এবং বিশেষ করে মহাসড়কে সিএনজি পাম্পগুলো বন্ধ করতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারা। ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে এখন বাড়ছে যুদ্ধের দামামা। সীমান্তে গোলাগুলির পর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ভারত ও পাকিস্তান। স্থলে সেনা মোতায়েনের বৃদ্ধি, ট্যাঙ্ক বাহিনীর প্রস্তুতি, সাগরে সাবমেরিন ও আকাশ পথে অত্যাধুনিক যুদ্ধ বিমানের মহড়া বাড়িয়েছে দুই দেশই। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পেহেলগামে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে এখন বাজছে যুদ্ধের দামামা। পেহেলগামে জঙ্গি হামলার পর দ্রুত বদলে যেতে শুরু করেছে সীমান্ত পরিস্থিতি। পাকিস্তান ও ভারত একের পর এক কঠোর কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পর গুলি চলেছে সীমান্তে। আজ সকালেও কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীরের 740 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ফায়ারিং করেছে তারা। এলওসিতে সিজফায়ার ভেঙে বৃহস্পতিবার রাত থেকেই হঠাৎ গুলি চালাতে শুরু করে পাকিস্তান। গুলি চালায় ভারতীয় সেনারাও। শুক্রবার সকাল পর্যন্ত চলেছে এই গোলাগুলি। এরপরই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত স্থল, আকাশ ও সাগরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানও কাশ্মীর সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি করছে। সাঁজোয়া গাড়ির মহড়াও দেখা গেছে সীমান্তবর্তী সেনা পোস্টগুলোতে। আরব সাগরে ক্রুজ মিসাইল সমৃদ্ধ সাবমেরিনগুলো শুরু করেছে টহল। বসে নেই ভারতও। সীমান্তে পাকিস্তানের এই সক্রিয়তার জবাব দিতে দেশটি থর মরুভূমিতে নামিয়েছে ট্যাঙ্ক বাহিনী। চলেছে পরীক্ষামূলক গোলাগুলি। এদিকে ব্যাটল গ্রুপ আইএনএস বিক্রান্তকে সমুদ্রে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম বর্তমান এক প্রতিবেদনে জানিয়েছে, আইএনএস বিক্রান্ত ব্যাটল গ্রুপে রয়েছে আধুনিকতম ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেট সাবমেরিন। আরব সাগরেও ভারতের সাবমেরিনগুলো শুরু করেছে মহড়া। এর পাশাপাশি আম্বালা এবং অমৃতসর থেকে গত 48 ঘন্টায় নিয়ম করে উড়েছে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফা। যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনীতির মাঠেও সক্রিয় পাকিস্তান। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পেহেলগামে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। তিনি বলেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনিদ্রায় শায়িত হবেন আজ। এর মধ্যে পোপের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার ভালোবাসার স্থান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজর। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শেষ বিদায় জানানোর পর এখানে সমাহিত করা হবে এই ক্যাথলিক ধর্মগুরুকে। শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্টান ধর্মীয় নেতা সহ 50টি দেশের প্রধানেরা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সময় বুধবার থেকে সেন্ট পিটার স্কয়ারে একটি মঞ্চের খোলা কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা নিবেদন চলে 3 দিন ধরে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। কফিন বন্ধ করার আগে পোপের মুখে ঢেকে দেয়া হয় সাদা রেশমের কাপড়ে। শরীরে দেয়া হয় পবিত্র পানি। কফিনের ভেতরে দেয়া হয় পোপের দায়িত্বকালে তার জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এছাড়া তার 12 বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের বাণী সংবলিত একটি দলিলও কফিনে রাখা হয়। পরে পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করে স্থানীয় সময় সকাল 10টায় শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অংশ নেন 220 জন কার্ডিনাল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক। শেষ শ্রদ্ধা জানাতে আশপাশের রাস্তাগুলোতে ছিল হাজার হাজার মানুষের সমাগম।
এদিকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্টান ধর্মীয় নেতাসহ 50টি দেশের প্রধানেরা। সবশেষ 1903 সালে পোপ লিও ত্রয়োদশকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল, আর এবার পোপ ফ্রান্সিস ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হচ্ছেন। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে আসবে নতুন পোপ বেছে নেওয়ার পালা। পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠজনের ভাষ্যমতে 5 অথবা 6 মে থেকে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন পোপ হিসেবে সবচেয়ে জোরালোভাবে যার নাম সামনে আসছে তিনি হলেন ইতালির কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। আশিকুর রহমান, এটিএন বাংলা। দর্শক, ইতালির রোমে শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠান। আমরা সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। তীব্র গরমে জয়পুরহাটে তালের রস খাওয়ার ধুম পড়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুঁড়ো। তবে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের রসের। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আচরাঙ্গা দিঘি ও মাহমুদপুর সহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে এভাবেই তালের রস বিক্রি করছে গাছিরা। দুপুর গড়িয়ে বিকেল নামতেই বেড়ে যায় ক্রেতাদের ভিড়। রাসাঙ্গার দিঘি অনেক লোকজন বেড়াতে আসে এবং তারা রসটা খায় এবং তারা বলে খুব সুন্দর রস। গুড়ের কেজি যেটা দানা এটার কেজি হলো 200, আর যেটা লালি বলে এটার কেজি হলো 150 টাকা। রস 10 টাকা গিলাস বেশি, মানে 40 টাকা লিটার। চৈত্র মাস এলেই কয়েক হাজার তাল গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। তালের রসের গুড়েরও কদর রয়েছে ভোজন রসিক মানুষের কাছে। তবে চাহিদার তুলনায় রস না মেলায় তালের গুড়ের নামে বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। দূর দূরান্ত থেকে আচরাঙ্গা দিঘিতে রস খাওয়ার জন্য মানুষ আসে এবং ভালো হয়, এই কারণেই আসে আমরা খাই। আমাদের এলাকাতে যে তালের গাছ ছিল প্রচুর ছিল, এখন বর্তমান আর নাই, বুঝছেন। আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কিন্তু একটা ঐতিহ্য। তবে তালের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফুটিয়ে খাওয়ার পরামর্শ তাদের। নিপা ভাইরাস এই বাদুরের মাধ্যমে ছড়ায়। বাদুর রাত্রেবেলা খেজুর বা তালের রস এগুলো থেকে রস খায় এবং তার লালার মাধ্যমে এই ভাইরাস এটাতে সংক্রমিত হয় এবং তা যদি মানুষ পান করে, মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাতে মানুষের জীবন হানি হওয়ার একটা ব্যাপক ঝুঁকি থাকে। প্রতিদিন একটি তালগাছ থেকে 10 থেকে 15 লিটার রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর গুড় বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজি দরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দ্বৈত নীতি বাদ দিয়ে নতুন এবং রিকন্ডিশন গাড়ি কেনাবেচায় সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাড়ি আমদানিকারীরা জানান, নতুনের চাইতে রিকন্ডিশন গাড়ির নিবন্ধন খরচ সহ সরকারি বিভিন্ন শুল্ক বেশি, যা বেআইনি এবং জনস্বার্থ বিরোধী। সরকারের এমন কর্মকাণ্ডে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ গাড়ি কিনতে পারছে না বলে জানায় বারভিটা। এটা আরো বাড়বে যদি আরেকটা সহযোগ করে। এখন মাত্র 1800 সিসি পর্যন্ত একটা সহযোগিতা আছে,
আমরা বলেছি 2000 সেট পর্যন্ত করলে এটা কিন্তু আরো আমার মনে অ্যাফোর্ডেবল হবে, রাজস্ব যখন বাড়বে মানুষ কিনতে পারবে। আমি করেছি সরকারের কাছে, রাজস্ব বোর্ডের কাছে, আপনাদের মাধ্যমে জোরে সোরে বলতে চাই, এটা এখানে এত বেশি দাম হয়ে গেছে, 40 লক্ষ টাকা দাম, 30 থেকে 40 লাখ টাকা দামের মধ্যে চলে গেছে, যেটা এত বেশি হওয়াতে লোকেরা কিনতে পারছে না। বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আইপি অ্যান্ড মিউজিক ফিল দি বিট অব আইপি শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নাফসির রিজা শামা এবং মোহাম্মদ ফরহাদ সিদ্দিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সদস্য মোহাম্মদ মঞ্জুরুল রহমান। অনুষ্ঠানে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 4 জনকে গুণীজন ও 2টি প্রতিষ্ঠানকে 2023 ও 2024 সালের মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা স্মারক এবং সনদপত্র দেওয়া হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গফরগাঁও প্রেস ক্লাব আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার NM আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আমির সালমান রনি, অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল উদ্দিন ও গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ। সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এবারে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের কাছে বিব্রতকর পরাজয়ে শুরু করলেও সিরিজে ফিরতে চট্টগ্রামে টাইগারদের বড় জয়ের বিকল্প দেখছেন না সাবেক ক্রিকেটাররা। ওপেনাররা যদি ভালো শুরু এনে দিতে না পারেন তাহলে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা খুব কঠিন হবে বলে মনে করছেন তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। টাইগারদের সাম্প্রতিক সময়ে ব্যাটিং দেখলে মনে হতেই পারে নিজেরাই যেন নিজেদের প্রতিপক্ষ। টপ অর্ডারের দিকে তাকালে তা আরও স্পষ্ট। গেল প্রায় 3 বছর ধরে ওপেনিংয়ে কোনো 100 রানের জুটি নেই। সবশেষ 13 ইনিংসে 50 রানের জুটিও গড়তে পারেনি ওপেনাররা। শান্তকে দলের অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হলেও তিনি সবশেষ সেঞ্চুরি পেয়েছেন 2023 সালের নভেম্বরে। তাই ঘুরে দাঁড়ানোর অভিযানে টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই বড় দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। 10 ওভার 15 ওভার 20 ওভার খেলার পরে তাদেরকে আবার নতুন করে শুরু করতে আমাকে আরো 10 ওভার খেলতে হবে, আরো 20 ওভার খেলতে হবে। এই অ্যাবিচুয়ালি যদি ওদের ভিতরে আসে তাহলে সে লং অপারেশন খেলতে পারবে, আর নাহলে 40 করার পরে যেমন আমার খেলা হয়ে গেছে বা তাড়াহুড়া করে তাহলে তো শেষ। তো এখানে যদি লিগে রান না করে ন্যাশনাল টিমে যায় ওইখানেও সমস্যাটা দেখা যাবে। তো যারা লিগে রান করে ওদের অভ্যস্ততা ইউটিলাইজ করতে হবে। মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিমকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেষ 12 ইনিংসে নেই একটি 50ও। সেট হয়ে মুমিনুলও উইকেট বিলিয়েছেন বারবার। সাবেকরা বলছেন মনোযোগ ধরে রাখতে না পারার খেসারত দিচ্ছে টাইগাররা। যে যেটাই খেলা হবে এটা মাস জিততে হবে। সবার কাছে যদি অপরচুনিটি থাকে যে আমরা অনেক লুজ করছি, এখন আমার কাছে দুবার দায় কিছু করতে হবে। আমার ফোকাসটা বাড়াইতে হবে, দায়িত্ব নিতে হবে যে আমি 30 করছি এটাকে আমার 100 করতে হবে, 100 জায়গায় 200 করতে হবে। দেন গিয়ে আপনার টিমের রেজাল্ট আসবে। আপনি 30-40 করে একটা টেস্ট ম্যাচ একটা ইনিংসে পরের ইনিংসে রান যদি না আসে আলটিমেটলি টিম হারবেই। চট্টগ্রামের উইকেট সবসময়ই ব্যাটিং বান্ধব। তাই ব্যাটিং গভীরতা বাড়াতে 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সিরিজে সমতায় ফিরতে আগামী 28 তারিখ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন রাষ্ট্র ব্যবস্থার সময়ের দাবি, 54 বছরের রাজনৈতিক ধারায় জনগণ হতাশ, ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত, সুযোগ বেহাত না করার হুঁশিয়ারি আলী রিয়াজের।
জুলাই বিপ্লবের কারণেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটেছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য কাজ করার আহ্বান। নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়বে। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান রাজনৈতিক দলগুলোকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। কাশ্মীর সীমান্তে দুই পক্ষের আবারও গুলি বিনিময়, যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান। ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধ বিমানের মহড়া। পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। এবং পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাচ্ছে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নিয়েছেন ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।